আসসালামু আলাইকুম। আমি সৈয়দ তুসাইন, প্রভাষক অর্থনীতি বিভাগ, হাজরাতুল ডিগ্রি কলেজ। আমি আজ সম্মান চতুর্থ বর্ষের মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন বিষয়ের প্রথম অধ্যায়ের অর্থ বা মুদ্রা অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থ বা মুদ্রা অধ্যায়ের প্রথম দিকের আলোচনা করলে প্রথমে আসে অর্থ বা মুদ্রা কি। তাহলে অর্থ বা মুদ্রা হচ্ছে যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন ও মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। অর্থ বা মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন ও মূল্যের পরিমাপক হিসেবে যা কাজ করে তাই হচ্ছে অর্থ বা মুদ্রা। আমি এখানে কয়েকটা প্রশ্ন লিখেছি, এগুলা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে প্রকৃত মুদ্রা ও প্রায় মুদ্রার পার্থক্য। মুদ্রার অনেকগুলো প্রকারভেদ আছে: বিহিত মুদ্রা, ঐচ্ছিক মুদ্রা, কাগজি মুদ্রা, ধাতব মুদ্রা, শক্তিশালী মুদ্রা, প্রকৃত মুদ্রা, প্রায় মুদ্রা ইত্যাদি। তবে আমি পরীক্ষায় আসা কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে প্রকৃত মুদ্রা ও প্রায় মুদ্রার পার্থক্য। প্রকৃত মুদ্রা হচ্ছে যে মুদ্রাগুলো বিনিময়ের মাধ্যম হিসেবে আমরা লেনদেন কাজে ব্যবহার করে থাকি। সাধারণ যে আমরা কোনো পণ্য, দ্রব্য বা সেবা গ্রহণ বা বিক্রি বা ক্রয় বিক্রয়ের সময় যে লেনদেনের সময় যে মুদ্রা ব্যবহার করি তাই হচ্ছে প্রকৃত মুদ্রা। অর্থাৎ স্বাভাবিক অর্থে, সাধারণত আমরা যে প্রচলিত অর্থগুলো আমরা ব্যয় করি, যে অর্থ আমাদের কাছে থাকে, যেগুলো নিয়ে আমাদের সাধারণ দৈনন্দিন কার্যাবলীগুলো আমরা সম্পাদন করি, তাই হচ্ছে প্রকৃত মুদ্রা। প্রায় মুদ্রা হচ্ছে যে এই প্রায় মুদ্রা কথাটির মধ্যেই মূলত প্রায় মুদ্রার সংজ্ঞাটা লুকিয়ে আছে। প্রায় মানে কি? কাছাকাছি। তাহলে প্রায় মুদ্রা মানে মুদ্রার কাছাকাছি, যে সম্পদগুলোর মধ্যে মুদ্রার কিছুটা গুণাগুণ থাকে, কিছু গুণাগুণ থাকে, অর্থাৎ যে সম্পদের মধ্যে মুদ্রার গুণাগুণ পরিলক্ষিত হয়, অর্থাৎ যে সম্পদগুলোর মধ্যে মুদ্রার গুণাগুণ পাওয়া যায় তাই হচ্ছে প্রায় মুদ্রা। তাইলে প্রায় মুদ্রার মধ্যে উদাহরণ দেওয়া যায় সব মেয়াদি আমানত, সঞ্চয়ী আমানত, ঋণপত্র ইত্যাদি, এগুলো। তাহলে প্রায় মুদ্রা হচ্ছে সরাসরি অর্থ নয়, অর্থাৎ এগুলো এই অর্থের কিছু গুণাগুণ এগুলাতে থাকে বলে এগুলাকে প্রায় মুদ্রা বলা হয়। তো এখন এগুলা কেন এই বিষয়গুলো আসলো? কারণ হচ্ছে যে প্রকৃত মুদ্রা হচ্ছে তারল্য বেশি। তো তুমি যখন চাইবে তখনই এটা বিনিময় করতে পারবে। এটার বিনিময়ে তুমি যে কোনো পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করতে পারবে। কিন্তু তার প্রায় মুদ্রা তুমি চাইলে এটা দিয়ে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করতে পারবে না। কারণ হচ্ছে এটার একটা কি আছে, এটা তারল্য কম। এটা প্রকৃত মুদ্রায় পরিণত করার জন্য কিছুটা ব্যয় হয়। তো এখন কথা হচ্ছে কেন প্রায় মুদ্রা ব্যবহার আসলো? কারণ হচ্ছে এই প্রায় মুদ্রার প্রচলনের মাধ্যমে এটা থেকে কিছুটা সুদ অর্জনের আশা থাকে। এই প্রত্যাশা থেকে প্রায় মুদ্রার প্রচলন, অর্থাৎ প্রায় মুদ্রা মানুষ রাখতে চাই। প্রকৃত মুদ্রার তারল্য বেশি, প্রায় মুদ্রার তারল্য কম। একটা পার্থক্য এভাবে টানা যায়, একটা সংখ্যাগত পার্থক্য। 3 নম্বর পার্থক্য বলা যায় প্রকৃত মুদ্রা থেকে সুদের আশা করা যায় না, আর প্রায় মুদ্রা থেকে সুদের কিছুটা আশা করা যায়। তাইলে আমরা প্রথম প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছি। প্রকৃত মুদ্রা হচ্ছে সেই মুদ্রা যে মুদ্রার মাধ্যমে আমরা লেনদেন কার্য সম্পাদন করে থাকি। আর প্রায় মুদ্রা হচ্ছে যে সেই মুদ্রা যে মুদ্রার মধ্যে প্রকৃত মুদ্রার গুণাগুণ লক্ষ্য করা যায় বা থাকে, যাকে স্বল্প মূল্যে স্বল্প অর্থ ব্যয় করার মাধ্যমে প্রকৃত মুদ্রায় রূপান্তর করা যায়। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন আসতেছি। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অর্থের যোগানের বিভিন্ন ধারণা। অর্থের যোগানের বিভিন্ন ধারণার প্রশ্নটা এভাবেও আসতে পারে: M1, M2, M3, M4 ধারণাগুলো ব্যাখ্যা করো। পরীক্ষায় এভাবেও আসে। আমি এই প্রশ্নটির ব্যাখ্যার সুবিধার্থে মুছে দিচ্ছি, পরবর্তীতে আমরা আবার লিখব প্রশ্নগুলো। তাহলে আমাদের অর্থের যোগানের বিভিন্ন, যোগান মানে সরবরাহ, অর্থাৎ অর্থ সরবরাহ কোথা থেকে আসে। তাহলে এখানে কয়েকটা ধারণা M1, M2, M3, M4 ধারণাগুলো ব্যাখ্যা করে। এই প্রশ্নটি দুইভাবে আসতে পারে। প্রথম আসতে পারে অর্থের যোগানের বিভিন্ন ধারণা, দ্বিতীয় আসতে পারে M1, M2, M3, M4 এই ধারণাগুলো ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নটি সবচেয়ে বেশি আসা প্রশ্নটির মধ্যে একটি অন্যতম। তাহলে M1 এটাকে বলা হয় অর্থের প্রাচীন ধারণা, বা M1 এটা হচ্ছে অর্থের প্রাচীন ধারণা।
তাহলে M1 সমান হচ্ছে যে ডিডি প্লাস সিইউ। এটার পূর্ণরূপ হচ্ছে যে এম মানে হচ্ছে যে অর্থ সরবরাহ, ডিডি মানে হচ্ছে যে অর্থের, ডিডি মানে হচ্ছে ব্যাংকের চাহিদা আমানত, ব্যাংকের চাহিদা আমানত। সিইও হচ্ছে যে জনগণের কাছে রক্ষিত অর্থ। অর্থাৎ ডিডি হচ্ছে যে ব্যাংকের চাহিদা আমানত, সিইও হচ্ছে জনগণের কাছে রক্ষিত, অর্থাৎ জনগণের কাছে অথবা জনগণের হাতে থাকা অর্থ সিইও। তাহলে এটা হচ্ছে যে অর্থের প্রাচীন বা প্রচলিত যে সরবরাহের যে সূত্রটা, সেটাই M1। এই সূত্রটার সীমাবদ্ধতা থাকার কারণে পরবর্তীতে মিল্টন ফ্রিডম্যান নামক একজন অর্থনীতিবিদ একে বিস্তৃত ধারণা প্রদান করেন M2 দিয়ে। M2 তাতে তিনি যোগ করেন টিডি, অর্থাৎ এটা হচ্ছে যে ব্যাংকের চাহিদা আমানত, ডিডি ইকুয়াল তিনি এই ব্যাংকের চাহিদা আমানত এবং জনগণের কাছে রক্ষিত অর্থের সাথে আরো একটি বিষয় যুক্ত করেন, সেটা হচ্ছে টিডি, অর্থাৎ ব্যাংকের মেয়াদি আমানত। তাহলে টিডি মানে হচ্ছে যে ব্যাংকের মেয়াদি আমানত। তাহলে M2-র মধ্যে M2 সূত্রটা আমরা কিভাবে পাই? M1 প্লাস টিডি, অর্থাৎ M1 এর মধ্যে আমরা এই অংশটুকু ছিল, এটার সাথে যদি টিডি যোগ করা হয় তখন এই যে মিল্টন ফ্রিডম্যানের M2-র যে বিস্তৃত ধারণাটি অর্থ সরবরাহের তা পাওয়া যায়। অর্থাৎ M2 হচ্ছে কি ব্যাংকের চাহিদা আমানত, জনগণের কাছে রক্ষিত অর্থ, ব্যাংকের মেয়াদি আমানত। এরপর গারেলসর মতবাদ তৃতীয়, M3 আরো বিস্তৃত করে দেন প্লাস এনডি, অর্থাৎ অব্যাংক আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের যে অর্থ সরবরাহ করে তাকে যুক্ত করা হয়। অর্থাৎ চাহিদা আমানত জনগণের কাছে রক্ষিত অর্থ, মেয়াদি আমানত ব্যাংকের, পাশাপাশি অব্যাংক মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠানের যে অর্থ সরবরাহ তা যুক্ত করা হয়। এটা হচ্ছে M3, এটাকে গারেলস মতবাদও বলা হয়। পরবর্তীতে আবার আসে M4, M4 এর সাথে জাস্ট এটার সাথে যুক্ত হয় MA, অর্থাৎ অন্যান্য আর্থিক সম্পদ। যদি M3-র সাথে যদি MA যোগ করা হয়, অর্থাৎ অন্যান্য আর্থিক সম্পদ যদি যোগ করা হয়, তাহলে M4 পাওয়া যায়। তাহলে আমরা M1, M2, M3, M4 এই ধারণাগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। আমি আবার শুরু থেকে একটু বোঝাতে চেষ্টা করতেছি। M1 মানে হচ্ছে যে ডিডি প্লাস সিইও, অর্থাৎ ব্যাংকের চাহিদা আমানত প্লাস জনগণের কাছে রক্ষিত অর্থ। এই দুটার সাথে যদি টিডি যোগ করা হয় M2 পাওয়া যায়, যা মিল্টন ফ্রিডম্যানের তত্ত্ব বা মিল্টন ফ্রিডম্যানের বিস্তৃত ধারণা। পরবর্তীতে গারেলস নামের আর দুইজন অর্থনীতিবিদ এটার সাথে এনডি যুক্ত করেন, অব্যাংক মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের হিসাবটা যুক্ত করেন। এটা হচ্ছে M3 গারেলস মতবাদের। পরবর্তীতে আরো বিস্তৃত করে M4 আসে, যা ছিল MA, এটা হচ্ছে যে অন্যান্য আর্থিক সম্পদ, অর্থাৎ আরো যদি আর্থিক সম্পদ যুক্ত করতে হয় তাহলে এটা MA, এটার মাধ্যমে M4 পাওয়া যায়। তাহলে আমরা M1, M2, M3, M4 এই ধারণাগুলো ব্যাখ্যা করতে চেষ্টা করেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি বা বুঝাতে সক্ষম হয়েছি আমি। পরবর্তীতে আমরা আরেকটা প্রশ্নে চলে যাব। এরপরের প্রশ্নটা ছিল আমাদের চাহিদা, অর্থের চাহিদা কি? অর্থের চাহিদা কি? অর্থের চাহিদা বলতে সাধারণত অর্থটা হচ্ছে কি বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন, মূল্যের পরিমাপক। এটা হচ্ছে যে অর্থ। এই যে দ্রব্য সেবা ক্রয় বিক্রয় না করে যদি অর্থ যদি আমরা ধরে রাখি, সেটা হচ্ছে অর্থের চাহিদা। তাহলে অর্থের চাহিদাটা কি? এই যে
অর্থের যে একটা গুণাগুণ থাকে, বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন, মূল্যের পরিমাপক, এই কাজগুলো যদি আমরা না করে যদি অর্থটাকে নিজের কাছে যদি আমরা ধরে রাখি, সেটা হচ্ছে যে অর্থের চাহিদা। অর্থের চাহিদার কিছু উপাদান আছে। পরবর্তী প্রশ্নটা ছিল আমাদের অর্থের চাহিদা, অর্থের চাহিদার উপাদান। তো অর্থের চাহিদার উপাদানগুলো হচ্ছে যে, 1 নাম্বার লেনদেন চাহিদা, 2 নাম্বার হচ্ছে যে লেনদেন চাহিদা, তারপর হচ্ছে সতর্কতামূলক চাহিদা, চাহিদা, ফটকা চাহিদা, 4 নম্বর হচ্ছে মুখ চাহিদা। অর্থাৎ অর্থের চাহিদার যে উপাদানগুলো, এই প্রশ্নটা হচ্ছে অর্থের চাহিদার উপাদান। অর্থের চাহিদার উপাদান: লেনদেন চাহিদা, সতর্কতামূলক চাহিদা, ফটকা চাহিদা, মোট চাহিদা। লেনদেন চাহিদা কি? আমাদের দৈনন্দিন জীবনের কার্যাবলীগুলি সম্পাদনের জন্য আমরা যে অর্থ ব্যয় করি, এই অর্থ ব্যয়ের জন্য আমাদের কিছু অর্থ প্রয়োজন। এই যে অর্থের এই 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 চাহিদাটা হচ্ছে অর্থের লেনদেন চাহিদা। অর্থাৎ দৈনন্দিন জীবনযাপনের জন্য, লেনদেনের জন্য যে অর্থের আমাদের প্রয়োজন, তাই হচ্ছে অর্থের লেনদেন চাহিদা। 2 নাম্বার হচ্ছে যে সতর্কতামূলক চাহিদা। এটা হচ্ছে অনেকটা অপ্রত্যাশিত ও জরুরি মুহূর্তে। অর্থাৎ আমাদের অনেক সময় প্রয়োজনের থেকে বেশি অর্থ ব্যয় হয়। প্রয়োজনে আমাদের যে স্বাভাবিক যে ব্যয়টা, সেটা হচ্ছে লেনদেন চাহিদার মধ্যে পড়ে যায়। কিন্তু অপ্রত্যাশিত বা অপ্রয়োজনীয় জরুরি মুহূর্তে আমাদের কিছু অর্থের প্রয়োজন পড়ে। এই উদ্দেশ্যে যদি যে অর্থের যে চাহিদা, সেটা হচ্ছে সতর্কতামূলক চাহিদা। মনে করো হঠাৎ করে আমাদের পরিবারে কেউ একজন সদস্য অসুস্থ হয়ে গেল, এই অসুস্থতার জন্য আমরা কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখি না। যদি এরকম আমরা রাখি, সেটা হচ্ছে সতর্কতামূলক চাহিদা। অর্থাৎ সতর্কতা জন্য যে অর্থ আমরা নিজেদের কাছে রাখতে চাই, সেটা হচ্ছে সতর্কতামূলক চাহিদা। 3 নাম্বার হচ্ছে ফটকা চাহিদা। এটা হচ্ছে ফটকা মানে হচ্ছে ফাঁকে ফাঁকে সুযোগ সন্ধানী, অনেকটা এরকম। অর্থাৎ মানুষ 2 ধরনের ভাবে অর্থ রাখতে চায়, একটা হচ্ছে বন্ড আকারে আর একটা নগদ অর্থ আকারে। তাহলে মানুষ 2ভাবে অর্থকে রাখতে পারে, একটা হচ্ছে নগদ অর্থ আকারে, একটা হচ্ছে বন্ড আকারে। এখন প্রশ্ন হচ্ছে কখন বন্ড আকারে রাখবে, কখন নগদ অর্থ আকারে রাখবে। যখন দেখা যাবে যে সুদের হার বৃদ্ধি, তখন বন্ড আকারে রাখবে। কারণ বন্ড রাখবে কি জন্য? সুদের হার, সুদ পাওয়ার জন্য। দেখা যাচ্ছে সুদের হার কম, তখন কিন্তু আর বন্ড আকারে রাখবে না, নগদ অর্থ আকারে রাখবে। এই যে বন্ড আকারে না রেখে নগদ অর্থ আকারে রাখা, এটা কি জন্য? সুযোগ সন্ধানী, মাঝে মাঝে সুযোগ পাইলে সেটা কাজে লাগানোর জন্য। যেহেতু বন্ড আকারে রাখলে সুদ পাচ্ছে না, সেজন্য সেটা কি হিসেবে রাখবে? নগদ অর্থ আকারে রাখবে। এটাই হচ্ছে অর্থের ফটকা চাহিদা। অর্থাৎ ফাঁকে ফাঁকে সুযোগ খোঁজা, সেটা হচ্ছে অর্থের ফটকা চাহিদা। বিষয়টি আমরা চিত্রের সাহায্যে দেখতে পারি। ফটকা চাহিদার বিষয়টা অনেকটা এরকম। R1 R0, OX OY, এটা দিতে পারি অ্যাজ এ স্পেকুলেটিভ। তাহলে যদি সুদের হার যদি R1 হয়, এই বিন্দুটা হয়, এটা দি ই, এটা দি এফ। যদি সুদের হার যদি R1 হয়, অর্থাৎ বেশি হয়, তখন আমাদের এই যে ফটকা চাহিদা, তখন তার চাহিদা হবে যে ও Q1 পরিমাণ। কিন্তু যখন সুদের হার যখন R0 কমে যাবে, তখন ফটকা চাহিদা, অর্থাৎ আমরা বন্ড আকারে না রেখে অর্থের ফটকা চাহিদাটা বৃদ্ধি পাবে। তাহলে ফটকা চাহিদার বিষয়টা নির্ভর করছে বন্ডের সুদের হারের উপর। বন্ডের সুদের হার যদি বেড়ে যায়, তাহলে অর্থের ফটকা চাহিদা কি হয়ে যাবে? কমে যাবে। যদি সুদের হার যদি কি হয়ে যায়? R0 এসে যায়, তখন অর্থের ফটকা চাহিদা অসীম হয়ে যাবে। অর্থাৎ যেহেতু সুদের হার কম, তাহলে কেউ বুদ্ধিমান কেউ বন্ড আকারে রাখবে না। যেহেতু সুদ আসতেছে না, তাই নগদ অর্থ আকারে রাখবে। ফটকা ফাঁকে ফাঁকে সুযোগ ফেলে কাজে লাগানোর জন্য এক্ষেত্রে বন্ড আকারে না রেখে নিজের হাতে ধরে রাখবে। এটাই হচ্ছে অর্থের ফটকা চাহিদা। তাহলে আমরা উপরে 3 ধরনের অর্থের চাহিদা পড়েছি। এক নম্বর হচ্ছে লেনদেন চাহিদা, দৈনন্দিন জীবনের লেনদেন কার্যক্রম সম্পাদনের জন্য যে অর্থ নিজের হাতে রাখতে চায়, সেটা হচ্ছে লেনদেন চাহিদা। 2 নাম্বার হচ্ছে যে অর্থের সতর্কতামূলক চাহিদা,
অপ্রত্যাশিত বা জরুরি মুহূর্তে যে অর্থের প্রয়োজন হয়, এই অর্থের চাহিদা হচ্ছে যে সতর্কতামূলক চাহিদা। 3 নম্বর হচ্ছে অর্থের ফটকা চাহিদা। অর্থ বন্ড আকারে যদি সুদ কম আসে, তাহলে অর্থ যদি তখন নিজের নগদ অর্থ আকারে রাখতে চাই, সেটা হচ্ছে যে অর্থের সতর্কতামূলক ফটকা চাহিদা। এই যে 3 ধরনের অর্থের চাহিদা, এই 3টার সমষ্টি হচ্ছে যে অর্থের মোট চাহিদা। আশা করি অর্থের চাহিদার উপাদানগুলো বোঝাতে সক্ষম হয়েছি। আমাদের সর্বশেষ বা 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে ফিশারের লেনদেন ভাষ্য। এটি খুবই গুরুত্বপূর্ণ। পরিমাণ সম্পর্কিত ফিশারের লেনদেন ভাষ্য। পরিমাণ সম্পর্কিত ফিশারের লেনদেন ভাষ্য বা তথ্য। এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে এই তথ্যটি পড়ে এসেছো। চতুর্থ ফার্স্ট ইয়ারে সম্ভবত ম্যাক্রো অর্থাৎ সামষ্টিক অর্থনীতি পড়ে এসেছো তোমরা। অর্থের পরিমাণ সম্পর্কিত তথ্যটি, যেহেতু এটা মুদ্রা ব্যাংকিং অর্থ মুদ্রা ব্যাংকিং অধ্যায়ের আলোচনা, তাইলে এখানে এটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থের পরিমাণ সম্পর্কিত কয়েকটি তথ্য আছে, ক্যামব্রিজ সমীকরণ আছে, তারপর হচ্ছে ফিশারের সমীকরণ আছে, এই দুটি গুরুত্বপূর্ণ। আমরা আজকে পড়বো ফিশারের লেনদেন তথ্যটি। তাহলে ফিশার 2 ধরনের মতবাদ দিয়েছেন। ফিশারের মতবাদের প্রথম কথাটা হচ্ছে যে দাম স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্ক ধনাত্মক বা সমানুপাতিক। আবার বলছি, তার তথ্যের মূল কথা হচ্ছে যে দাম স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্ক সমানুপাতিক। 2 নম্বর কথা হচ্ছে যে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক ঋণাত্মক বা বিপরীতমুখী। তাহলে আমি তার তথ্যের মূল কথা দুটি লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক ধনাত্মক বা সমানুপাতিক। তার 2 নম্বর কথাটা হচ্ছে যে দাম স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্ক, দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক ঋণাত্মক। একটু ভুল হয়েছে, দাম স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্ক ধনাত্মক। দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক ঋণাত্মক। দামের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা ঋণাত্মক। দাম স্তরের সাথে অর্থাৎ দামের সাথে অর্থের পরিমাণের সম্পর্কটা ধনাত্মক। তিনি তার বক্তব্যের মূল কথাটি ছিল এটি। এই কথাটি বোঝার জন্য, তার মূল বক্তব্যটি বোঝার জন্য তিনি একটা সমীকরণ প্রকাশ করেন 1911 সালে। তার একটি পারচেসিং পাওয়ার অফ মানি গ্রন্থে তিনি একটি তার সমীকরণ প্রকাশ করেন। তার সমীকরণটি বিনিময় সমীকরণ হিসেবে পরিচিত। আমরা তার সমীকরণটির মাধ্যমে তার তথ্যটি ব্যাখ্যা করার চেষ্টা করব। এমবি ইকুয়াল ফিটি। তাহলে এম মানে হচ্ছে যে অর্থের প্রচলিত পরিমাণ। আমি তার তথ্যের ব্যাখ্যাটা দিচ্ছি। অর্থের প্রচলিত পরিমাণ। ভি হচ্ছে যে অর্থের প্রচলন গতি বা গতিবেগ, প্রচলন গতি। পি মানে হচ্ছে যে অর্থের সাধারণ দামস্তর। টি মানে হচ্ছে যে লেনদেন, অর্থের লেনদেন পরিমাণ। দ্রব্য বা সেবার অর্থের লেনদেন পরিমাণ। তার মানে এম হচ্ছে যে অর্থের প্রচলিত পরিমাণ, বি হচ্ছে যে অর্থের প্রচলন গতি, পি হচ্ছে সাধারণ দামস্তর, টি হচ্ছে দ্রব্য বা সেবার অর্থের লেনদেন পরিমাণ। বৃহৎ অর্থে এমবি মানে তিনি বুঝিয়েছেন অর্থের যোগান,
মোট অর্থের মোট যোগান, ফিটি মানে বুঝিয়েছেন তিনি অর্থের মোট চাহিদা, নির্দিষ্ট সময়ে অর্থের মোট যোগান, নির্দিষ্ট সময়ে অর্থের মোট চাহিদা। এই তথ্যটি ব্যাখ্যার পর তার তথ্যটি বিনিময় সমীকরণটির মাধ্যমে তিনি তার তথ্যটি ব্যাখ্যার পর তিনি সমালোচিত হয়েছেন। পরবর্তীতে তিনি তার তথ্যটিকে আরেকটু কি করে দেন, বর্ধিত করে দেন। তার তথ্যটি তিনি এভাবে দেন। তার প্রথমে এমবি ইকুয়াল ফি টি থেকে আমরা পেতে পারি ফি ইকুয়াল এমবি বাই টি। তার তথ্যটির সংশোধিত রূপ হচ্ছে এমবি প্লাস এম প্রাইম ভি প্রাইম টি। অর্থাৎ তিনি এখানে তার তথ্যটি সমালোচিত হওয়ার কারণ ছিল তিনি ব্যাংক হিসাব বা ব্যাংকের যে গতিবেগ, ব্যাংক আমানত, এই বিষয়গুলো তিনি তার তথ্যের মধ্যে গুরুত্ব দেননি। পরবর্তী তিনি এই এম প্রাইম, প্রথম এম প্রাইম মানে ছিল অর্থের প্রচলিত পরিমাণ, পরবর্তী তিনি আনেন এম প্রাইম বলতে তিনি বুঝিয়েছেন ব্যাংক আমানত, ব্যাংক অর্থ বা আমানত। বি প্রাইম মানে হচ্ছে যে ব্যাংক অর্থের প্রচলন গতি। এ বি মানে ছিল অর্থের প্রচলন গতি, কিন্তু বি প্রাইম মানে তিনি বলেন ব্যাংক অর্থের প্রচলন গতি। তাহলে আমরা তার তথ্যটি এই সমীকরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তার সংশোধিত তথ্যটি হচ্ছে যে এইটা ফি ইকুয়াল এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম ডিভাইডেড বাই টি। তিনি তার তথ্যটি বোঝার জন্য আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে চেষ্টা করব। ধরি 1 কেজি চালের দাম দাম 30 টাকা। তাহলে 1 কেজি চালের দাম 30 টাকা হলে তাহলে আমরা এটা অকিক নিয়মে করতে পারি। 30 টাকায় পাওয়া যায় 1 কেজি চাল। তাহলে 1 টাকায় পাওয়া যায় 1/30, অর্থাৎ 30 ভাগের 1 কেজি চাল। তাহলে আমরা যদি 1 কেজি চালের দাম যদি 30 টাকা হয় তাহলে 1 টাকায় পাবো আমরা 1 কেজি চালকে 30 ভাগ করলে তার 1 ভাগ চাল। আবার যদি 1 কেজি চালের দাম যদি 40 টাকা হয় বৃদ্ধি পেয়ে, তা 40 টাকা হলে তাহলে 40 টাকায় পাওয়া যায় 1 কেজি চাল। 1 টাকায় পাওয়া যায় 40 ভাগের 1 কেজি চাল। তাহলে একটু লক্ষ্য করলে বোঝা যায় যখন দ্রব্যের দাম 30 টাকা থেকে 30 টাকা ছিল তখন 1 টাকায় পাওয়া যায় যে 30 ভাগের 1 ভাগ চাল। অর্থাৎ যখন দ্রব্যের দাম 1 কেজি চালের দাম যখন 30 টাকা তখন 1 টাকায় পাওয়া যায় 1 কেজি চালকে 30 ভাগ করলে তার 1 ভাগ। আর যখন দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে যায় 40 টাকা হয়ে যায়, যখন দ্রব্যের দাম 40 টাকা হয়ে যায় তখন চাল পাওয়া যায় 40 ভাগের 1 ভাগ চাল। অর্থাৎ দ্রব্যের দাম যখন বৃদ্ধি পায় অর্থাৎ দামের স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা কি? ঋণাত্মক। দাম বাড়তেছে, অর্থের মূল্য কমে যাচ্ছে। কারণ আগে আমরা পেতাম 30 ভাগের 1 ভাগ চাল 1 টাকা দিয়ে, এখন পাই 40 ভাগের 1 ভাগ চাল। অর্থাৎ দামের স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্যটা কমে যায়। এই বিষয়টা আরেকটা সূত্রের মাধ্যমে পাওয়া যায়, সেটা হচ্ছে যে ভিএম অর্থের ভ্যালু অফ মানি। এটা হচ্ছে 1/ফি। তাহলে 1/ফি, তাহলে 1 টাকা কত ছিল? 30 টাকা। তাহলে 40 টাকা হলে 40 ভাগের 1, তাহলে 1 টাকায় পাওয়া যায় 30 ভাগের 1, 40 টাকা হয়ে গেলে পাওয়া যায় 40 ভাগের 1 ভাগ চাল। অর্থাৎ দামের স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্যটা কমে যায়, কারণ 30 ভাগের 1 ভাগ থেকে 40 ভাগের 1 ভাগ কিন্তু কম। এক্ষেত্রে 30 ভাগের 1 গ্রেটার দ্যান 40/1। অর্থাৎ দামের স্তর যদি বৃদ্ধি পায় 30 টাকা থেকে যদি 40 টাকায় চলে যায় তখন কিন্তু অর্থের মূল্যটা হ্রাস পায়। তাহলে আমরা তার তথ্যের প্রথম কথাটি বুঝতে চেষ্টা করেছি। অর্থাৎ তার তথ্যের প্রথম কথাটা ছিল দামের স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা ঋণাত্মক বা বিপরীতমুখী। অর্থাৎ দাম বাড়লে অর্থের মূল্য কমে যাবে, দাম কমলে অর্থের মূল্য বৃদ্ধি পাবে। দ্বিতীয় কথাটি হচ্ছে যে দামের স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্কটা ধনাত্মক বা সমমুখী। তার তথ্যটির মাধ্যমে আমরা বিনিময় সমীকরণটির মাধ্যমে আমরা চেষ্টা করব এই বিষয়টি বুঝতে। ধরি m equal 100, v equal 5, m prime equal 100, v
ভি প্রাইম ইকুয়াল 5। তাহলে আমরা বলতে পারি ফি ইকুয়াল এম বি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইড বাই টি। তাহলে মানগুলো আমরা বসাই দিই। 100 গুণ 5 প্লাস 100 গুণ 5 টি ইকুয়াল ধরি 10। তাহলে আমাদের এখানে আসে 500 প্লাস 500 ডিভাইড বাই 10। তাহলে 1010 আমাদের আসে 100। অর্থাৎ আমরা যদি এই মানগুলো ধরি তাহলে আমাদের মান আসে কত? 100। এখন আমরা জাস্ট অর্থের যে প্রচলিত পরিমাণটা এটা দ্বিগুণ করে দেব, এটাকে দ্বিগুণ করে দেব। তাহলে এখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের ফি দামে কত আসছে? 100। তাহলে আমরা এখন জাস্ট এই 100টাকে 200 করে দেব। বাকি সব মান আমরা ঠিক রেখে এখন কাজ করব। এটা যদি আমরা 200 করি তাহলে 5 দুগুণ 10, এটা হয়ে যাবে 1000, এটাও হবে 1000, এটা হয়ে যাবে তখন 2000, এটা হয়ে যাবে তখন 200। যদি অর্থের পরিমাণ যদি বৃদ্ধি পায়, দামের স্তর আগে 100 ছিল, তখন দামের স্তর ছিল কত? 10। অর্থাৎ 10 টাকা দাম হলে অর্থের পরিমাণ হয় 100 একক। যখন দামের স্তর যখন অর্থের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন অর্থের দামের স্তরও কি হয়? বৃদ্ধি পায়। তো দামের স্তর যখন অর্থের পরিমাণ যখন বাড়ে দামের স্তরও বাড়ে, অর্থের পরিমাণ যখন কমে দামের স্তরও কমে। অর্থাৎ দামের স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্কটা সমমুখী বা ধনাত্মক। তা তথ্য বা বিনিময় সমীকরণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা চেষ্টা করব তার তথ্যটি চিত্রের মাধ্যমে বোঝানোর জন্য। তিনি যে বুঝিয়েছেন যে দামের স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্ক সমমুখী বা ধনাত্মক, দামের স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা ঋণাত্মক, তিনি চিত্রের মাধ্যমে বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। একই রেখায়, একই সরল রেখায় আমরা দুইটা চিত্র অঙ্কন করব। একটা হচ্ছে যে চাহিদা রেখা আর একটা হচ্ছে যোগান রেখা। এভাবে আঁকতে হবে। তাহলে ও এক্স ও ওয়াই একইভাবে এগুলো নেব। এখানে দেব Q1 Q2, এখানে দেব P1 P2, তাহলে এখানে দেব BM1 BM2, তাহলে এখানে দেব EF। তাহলে দেখো দামের স্তর যদি ফি থেকে P2 তে যায়, অর্থের পরিমাণ OQ থেকে OQ2 তে যায়। দামের স্তর যদি OP1 হয় তাহলে অর্থের পরিমাণ OQ1। দামের স্তর বৃদ্ধি পেয়ে যদি OP2 তে যায়, দামের স্তর বৃদ্ধি যদি পেয়ে OP2 তে যায় তাহলে অর্থের পরিমাণ OQ2 হয়। অর্থাৎ দামের স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্কটা সমমুখী, সেজন্য চিত্রটা ঊর্ধ্বগামী। দামের স্তরের সাথে যদি অর্থের পরিমাণের সম্পর্ক যদি ধনাত্মক হয় তাহলে চিত্রটা ঊর্ধ্বমুখী। অর্থাৎ দামের স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্কের চিত্র ঊর্ধ্বগামী বা ঊর্ধ্বমুখী। দেখো যখন P1 থাকে এই Q1 অনুযায়ী এখানে ই বিন্দু পাওয়া যায়, তখন অর্থের মূল্য VM2 ও VM2। যখন দামের স্তর বৃদ্ধি পেয়ে P2 হয় তখন অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়ে OQ2 হয়, কিন্তু অর্থের মূল্য হ্রাস পেয়ে VM2 থেকে VM1 হয়। অর্থাৎ দামের স্তরের সাথে অর্থের মূল্যের অর্থের পরিমাণের সম্পর্ক ধনাত্মক, বেড়ে যাচ্ছে। দামের স্তর বাড়তেছে, অর্থের পরিমাণ বাড়তেছে। একইভাবে দামের স্তর বাড়তেছে, অর্থের মূল্যটা হ্রাস পাচ্ছে। অর্থাৎ এই চিত্র থেকে স্পষ্ট প্রতীয়মান হয়েছে দামের স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা ঋণাত্মক, দামের স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্কটা ধনাত্মক। তিনি এই বিষয়টি বোঝানোর জন্য সমীকরণের মাধ্যমে তথা বিনিময় সমীকরণের মাধ্যমে বুঝিয়েছেন। পাশাপাশি চিত্রের মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে দামের স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্কটা ধনাত্মক বা সমমুখী, যার কারণে চিত্রটা ঊর্ধ্বগামী। দামের স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা ঋণাত্মক, যার কারণে চিত্রটা নিম্নগামী, বাম থেকে ডানে নিম্নগামী। তাহলে এই চিত্রের মাধ্যমে এই চিত্রটা পাওয়া যায়। অর্থাৎ দামের স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্ক, অর্থের মূল্যের সম্পর্কগুলো ব্যাখ্যা করা যায়। তাহলে আশা করি আমরা তথ্যটি বোঝাতে সক্ষম হয়েছি। আমরা এই তথ্যটি
গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য চেষ্টা করব আমরা ধারাবাহিকভাবে আরও বিস্তারিত আরও কয়েকটি তথ্য আলোচনা করার জন্য। সে পর্যন্ত ভালো থাকবে। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।